আজকের থেকে তোমাদের শুরু করব আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। এবং যেমনটা বলেছিলাম যে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এই যে ভার্সটা আমাদের আছে, এই যে কবিতাটা আমরা কিন্তু দুদিনে শেষ করব। তাহলে আজকে শুরু করছি আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। কার লেখা? তরু দত্ত, তরু দত্তের লেখা। আমরা একটু খুব অল্প তরু দত্ত সম্পর্কে জেনে নেব, যেটুকু প্রয়োজন সেটুকু আমরা জানবো, তার বাইরে আমাদের অতিরঞ্জিত কিছু জানার দরকার নেই। সেটুকুই আমি লিখেছি এবং আমি সেটুকুই বলছি, ভালো করে শুনে নাও, বুঝে নাও এবং নোট ডাউন করে নেবে তোমরা। কি এই তরু দত্ত, ইনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন, যার পুরো নাম ছিল তরুলতা দত্ত। জন্মগ্রহণ করেছিলেন 1856 এবং মারা গিয়েছিলেন 1877। তোমরা যদি এটা দেখো ওনার জন্ম মৃত্যুটা, তাহলে দেখো মাত্র 21 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন, মাত্র 21 ইয়ার্স ওল্ডে। নিশ্চয়ই 21 বছর কারোর মরে যাওয়ার বয়স নয়। সেই মারা যাওয়ার ব্যাপার নিয়ে কেন মারা গিয়েছিলেন কি, এটা কিন্তু আমাদের এই কবিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, এবং সেই প্রেক্ষাপটটা একটু তোমরা বুঝে নেবে, শুনে নেবে। ব্যাপারটা কি না, এই তরু দত্ত কলকাতায় যেখানে জন্মগ্রহণ করেছিলেন, ওখানে ওনার দুজন ভাই বোন ছিল, সিবলিংস ছিল, তাই না? আমি লিখেছি এখানে তরু দত্ত, একজনের নাম হচ্ছে আবজু, ABJU, অনেকে আজু বলো, অসুবিধা নেই। আর আরেকজনের নাম হচ্ছে আরু, ঠিক আছে? তাহলে ব্রাদার ছিল আবজু আর সিস্টার ছিল আরু। এই দুজনের সঙ্গে ওনার ওই কলকাতার বাড়িতে উনি সময় কাটিয়েছেন, অনেক মধুর সময় কাটিয়েছেন। এবং তিনজনেই একটা গাছের তলায় খেলা করতেন। সেই গাছটার নাম কি? সেই গাছটার নাম হচ্ছে ক্যাজুয়ারিনা। বোঝা গেল কি বললাম? এবার এই আবজু এবং আরু এরা টিবি রোগ, যক্ষা রোগে আক্রান্ত হয়ে খুব কম বয়সে মারা যান। তার ভাই বোন মারা যাওয়ার পর তিনিও খুব শোকে পড়ে যান তার ভাই বোনের মৃত্যুতে, এবং সেই শোককে উনি বহন করতে না পেরে উনিও ওই মাত্র 21 বছর বয়সে মারা যান। এটাই ছিল ওনার একটা দুঃখের জীবন। তার জীবনে অনেক দুঃখ ছিল। সেই কিছু কিছু দুঃখ, সেই বোনেদের সঙ্গে কাটানো যে স্মৃতি কলকাতার বাড়িতে ক্যাজুয়ারিনা গাছের তলাতে, সেই স্মৃতির নিয়ে তাদের উদ্দেশ্যে তিনি ডেডিকেট করেছেন এই কবিতাটা। তার দুঃখের কথা তিনি তুলে ধরেছেন। তাহলে প্রেক্ষাপটটা বোঝা গেল কি নিয়ে লিখেছেন। তার ভাই বোনের মৃত্যু তিনি সহ্য করতে পারেননি, তিনি নিজেও সেই শোকে পড়ে অনেক কম বয়সে মারা যান। এবং তোমরা এটা দেখবে অনেক পরিবারে এটা ঘটে, যেখানে একজন ভাই বা বোন বা বাবা বা মা বা কেউ কাছের মানুষ মারা গেল, তার শোকে পড়ে দেখবে অন্য আরেকজন মারা যাচ্ছে। সেই ঘটনাটা কিন্তু এখানে তরু দত্তের সঙ্গেও ঘটে, যার পুরো নাম তরুলতা দত্ত। ভাই বোনের মৃত্যু শোকে পড়ে তিনিও মারা যান খুব কম বয়সে। এবং তিনি এই কম বয়সের মধ্যে কিছু লেখালেখি করেছিলেন। তার লেখার মধ্যে অনেক তার দুঃখগুলো ফুটে উঠেছে। তার মধ্যে এটা একটা অন্যতম, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। বোঝা গেল কি বললাম? এবার কবিতাটা সম্পর্কে আমরা বলবো। এই ক্যাজুয়ারিনা ট্রি, এই যে কবিতাটা, এই কবিতাটা নেওয়া হয়েছে, দেখো এক্সট্র্যাক্ট ফ্রম, মানে নেওয়া হয়েছে কোথা থেকে? অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, যেটা তার মৃত্যুর পর 1882-তে কি করা হয়েছিল? 1882-তে কিন্তু পাবলিশড হয়। ঠিক আছে? এটা একটা কাব্য সংকলন, অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। এই কাব্য সংকলন থেকে ওনার ওই কবিতাটা ওখানে পাবলিশ করা হয়। বোঝা গেল? তাহলে 1882-তে কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান থেকে। এই লিখেছি এক্সট্র্যাক্ট ফ্রম। এটা টাইপটা কি, কি ধরনের কবিতা? আমরা অন্যান্য অনেক কবিতা পড়েছি, কিছু কিছু সনেট পড়েছি, তাই না? এটা কি? এটা অ্যাকচুয়ালি একটা লিরিক্যাল পোয়েম। লিরিক্যাল পোয়েম কাকে বলে না? আমরা ছন্দের মিল যেখানে পাই, আমরা এই কবিতাতে অনেক ছন্দের মিল পাবো, এটাকে আমরা লিরিক্যাল পোয়েম বলতে পারি। অথবা আমরা বলতে পারি এটা একটা ওড।
ওড মানে হলো শোকগাথা, শোক নিয়ে যেটা তৈরি হয়। আর আগেই বলেছি তার ভাই বোনের মৃত্যুতে তিনি খুব শোকাহত ছিলেন, যার জন্য এই কবিতাটা লিখেছিলেন। তাই এটা একটা ওড, অর্থাৎ এর মধ্যে আমরা শোক দেখতে পাই, শোকগাথা। আর কি আছে? রাইম স্কিম, ছন্দের মিল। রাইম স্কিমটা কি আছে এখানে? রাইম স্কিম আছে এখানে, দেখো, এ বি বি এ, সি ডি ডি সি, ই ই ই। আমরা যখন পড়ব তখন মিল করে দেখাবো কি করে এ বি বি এ হয়, সি ডি ডি সি হয়, ই ই ই হয়। এটা যখন আমরা পড়বো তখন দেখাবো। এই রাইম স্কিম কিন্তু পরীক্ষাতে পড়তে পারে, ঠিক আছে? এগুলো সবই নোট ডাউন করে নেবে। এবার আসি আরও কবিতাতে, যে এই কবিতাটায় মোট কতগুলো লাইন আছে। এই কবিতাতে মোট 55টা লাইনস আছে। 55 লাইনস আর দেয়ার। 55টা, ছোট কবিতা নয় কিন্তু। আজও পর্যন্ত যা কবিতা ক্লাস 10, 11 পর্যন্ত পড়েছো, সবচেয়ে বড় কবিতা কিন্তু এইটাই আপাতত যা পড়েছো। তা এখন এর আগে একটা বলবে ব্যাঙ্গল সেলার্স পড়েছিলে, কিন্তু সেটাও 24 লাইনের ছিল, বেশি ছিল না। আর তাছাড়া তো বাদবাকি 12 লাইন বা 14 লাইন এই রকম পড়েছে। 14, 20, 24 বড় জোর পড়েছো, সেখানে ডাবল 55টা লাইন। এবং যে দুটো কবিতা তোমার সিলেবাসে আছে, ইউলিসেসের পরে আছে, সেটাও অনেক বড়, প্রায় 3 পেজ। ঠিক আছে? এত বড় বড় কবিতা কিন্তু তোমরা কখনো এর আগে পড়োনি। তাই মনোযোগ দিয়ে শুনবে, যা বলবো যেভাবে বলবো আশা করছি খুবই সহজ লাগবে। দেখো, এই 55টা লাইনে 5টা ক্যান্টো আছে, পর্ব। ঠিক আছে? 5 ক্যান্টোস আর দেয়ার, 1, 2, 3, 4, 5। আর 5টা ক্যান্টো, ইচ ক্যান্টোতে প্রত্যেকটা পর্বে 11টা করে লাইন আছে। 11টা করে লাইন আছে। তাহলে 11 × 5, 5, 11 × 5 = 55। তাহলে এই 55টা। এবার আরও ভিতরে যাচ্ছি, আরও ডেপথে গিয়ে বলছি, ভালো করে শোনো। এই যে 11টা লাইন আছে, 11টা লাইনের ভাগ হচ্ছে 8 + 3, 8 + 3, 8 + 3, মানে 8 লাইন প্লাস 8 লাইন্স প্লাস 3 লাইন্স প্রত্যেকটা। তাহলে 8 আর 3 11 হচ্ছে। 8 লাইন্সকে বলা হয় অক্টেভ। তোমরা সনেট পড়ার সময় আমি তোমাদেরকে বলেছিলাম 14 লাইনে কি কি থাকে আমরা বলেছিলাম, মনে পড়ে দেখো, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়েছিলাম যখন, তাই না? বলেছিলাম 8 আর 6, 8 লাইন্সকে বলা হয় অক্টেভ, আর 6 লাইন্সকে বলা হয় সেস্টেট, তাই না? তাহলে এখানে 8 + 3 বলছি, তাহলে 3 লাইনকে কি বলবো? টারসেট। তাহলে এখানে আমরা পাবো প্রত্যেকটা ক্যান্টোর মধ্যে পাবো অক্টেভ পাবো আর টারসেট পাবো। টারসেট মানে কটা? 3 লাইন। যেমন সেস্টেট মানে কটা? 6 লাইন। অক্টেভ মানে কটা? 8 লাইন। আমরা অক্টেভ আর হচ্ছে সেস্টেট মিলিয়ে 14 লাইন পেতাম সনেট, তাই না? সেটা আলাদা। এটা 8 লাইন আর 3 লাইন পাবো। 8 লাইন মানে পাবো আমরা অক্টেভ, আর 3 লাইন মানে পাবো কি? টারসেট। এই 11 আর 5টা ক্যান্টো, 55 লাইন। বোঝা গেল? এবার আসি ক্যাজুয়ারিনা ট্রিটা কেমন দেখতে, সেটা আমি একটু বলে দিই। সোজা কথাই বলি, আমাদের এখানে ঝাউ গাছ দেখেছো তোমরা, অনেকটা লম্বা ঝাউ গাছের মতো, ঠিক আছে? এটাকে আবার বলা হয় সিওক, ঠিক আছে? এই ক্যাজুয়ারিনা ট্রিকে বলা হয় আবার সিওক। আবার অনেকে বলে অস্ট্রেলিয়ান পাইন, অস্ট্রেলিয়ান পাইনের মতো, মানে লম্বাটে ঝাউ গাছ। সোজা কথা, আমাদের এখানে যেমন ঝাউ গাছ তেমন। এটা বাইরের গাছ হলেও আমাদের ইন্ডিয়াতে অনেক দেখা যায়। যেরকম কলকাতার বাড়িতে, ওনার ওই তরুদত্তের বাড়িতে এই গাছটা ছিল, ঠিক আছে? সিওক বলতেও পারো, আবার এটাকে অস্ট্রেলিয়ান পাইনও বলা হয়। ঝাউ গাছের মতো বেশ লম্বা ঝাউ গাছ, তোমরা দেখেছো আশেপাশে এই রকম। তাহলে এই হলো আমাদের যেটুকু জানা দরকার, ঠিক আছে? কবিতা শুরুর আগে কবিতার প্রেক্ষাপট নিশ্চয়ই তোমরা এটুকু ক্লিয়ার তো প্রত্যেকের? আচ্ছা, এবার আমরা কবিতার মধ্যে ঢুকছি। প্রথম দিন আমরা 2টো ক্যান্টো পড়ব, ঠিক আছে? লাইক আ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। বলছে লাইক আ হিউজ পাইথন, একটা বিরাট বড় পাইথন, সাপ, অজগর, বড় একটা পাইথনের মতো, বিরাট হিউজ বিশাল পাইথনের মতো। ওয়াইন্ডিং, এই জড়িয়ে থাকা, বের হয়ে গোল গোল হয়ে জড়িয়ে থাকা, রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল জড়িয়ে আছে গোল গোল ভাবে।
দ্য রাগড ট্রাঙ্ক। রাগ মানে কি? এই যে রাগ মানে হচ্ছে রাফ, রাগড মানে হচ্ছে রুক্ষ, রুক্ষ, আর ট্রাঙ্ক মানে কি? গুঁড়ি। তাহলে রুক্ষ গুঁড়িতে, ভালো করে শুনবে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, আশা করি কোনো অসুবিধা থাকবে না। লাইক আ হিউজ পাইথন, বড় একটা পাইথন সাপের মতো, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, জড়িয়ে আছে গোল গোল হয়ে। কি জড়িয়ে আছে? দ্য রাগ ট্রাঙ্ক। রাগ মানে কি? রাফ, রুক্ষ, অমসৃণ, যাই বলো না কেন, সেই গুঁড়িকে। তা গুঁড়িটা কার? কোন গাছের? এই ক্যাজুয়ারিনা, ক্যাজুয়ারিনা গাছের গায়ে জড়িয়ে আছে। কি জড়িয়ে আছে আমরা পরে আসছি। জড়িয়ে আছে। ইনডেন্টেড ডিপ, ডিপ মানে কি? গভীর। ইনডেন্টেড মানে হচ্ছে ক্ষত, গভীর ক্ষত। উইথ স্কার্স, দাগ ভর্তি। তাহলে প্রচুর দাগ ভর্তি। স্কার্স মানে কি? স্কার্স মানে দাগ, দাগ ভর্তি গভীর ক্ষত গাছের গায়ে। তোমরা যে কোনো গাছ লক্ষ্য করবে, কখনো গাছের গা কিন্তু একদম তেল মসৃণ হয় না, সেই গাছের গায়ে রুক্ষ সূক্ষ্ম থাকবে এবং তার গায়ে ক্ষতর মতো দাগও থাকে অনেক সময়। তা তিনি অর্থাৎ তরুদাত যখন এই গাছটাকে বর্ণনা করছেন, কোন গাছটাকে বর্ণনা করছেন? ক্যাজুয়ারিনা ট্রিকে বর্ণনা করছেন। তিনি প্রথমেই বলছেন যে এই গাছের গায়েতে লাইক আ হিউজ পাইথন, বড় একটা পাইথনের মতো, ঠিক আছে, কি জড়িয়ে আছে সেটা পরে আসছি, বাট ওয়াইন্ডিং জড়িয়ে আছে রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল ভাবে। কি না, এই রুক্ষ গুঁড়িটাকে, দ্য রাগড রাফ ট্রাঙ্ক, গুঁড়িটাকে। ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স মানে গভীর ক্ষত, দাগ সহ, প্রচুর দাগ সহ। প্রথম লাইনটা কে বলা হয়? SIMILE, লিখে নেবে, সিমিলি, SIMILE। এই যে ফার্স্ট লাইন, লাইক আ হিউজ পাইথন, এই যে লাইনটা, এটা কি? এটা সিমিলি। কেন সিমিলি? সিমিলি কি? এটা একটা ফিগার অফ স্পিচ, যেটা ইংরাজিতে অনেক কবিতাতে অনেক কবি ব্যবহার করে থাকেন, ঠিক আছে, লিটারারি টার্মস একটা করে। তাই এটা কি না, এটা এই প্রথম লাইনটা সিমিলি। কেন সিমিলি? যখন আমি কোনো কিছুকে কারোর সঙ্গে তুলনা করব আর সেই সেন্টেন্সের মধ্যে লাইক বা অ্যাজ ব্যবহার করব, কি ব্যবহার করব? লাইক বা অ্যাজ, তখন সেটা হয় কি? কোন ফিগার অফ স্পিচ? তখন সেটা সিমিলি হয়। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে দেখো লাইক ব্যবহার করেছে, লাইক আ হিউজ পাইথন। কোনো কিছুকে কি কে তুলনা করেছে বলি, আমি বলেই দিচ্ছি এখানে। দেখো ওই লতানো যে গাছগুলো থাকে না, ক্রিপার্স, লতা পাতা যে আগাছা টাইপের যে গাছগুলো থাকে, যেগুলো দেখবে অনেক বড় বড়, আমাদের এখানে দেখবে তাল গাছ বা ডাব গাছের গায়ে বা অন্যান্য গাছের গায়ে জড়িয়ে আছে, ওইরকম লতানো গাছকে এখানে বলেছে। লতানো গাছকে এখানে, ক্রিপার্সগুলোকে এখানে পাইথনের সঙ্গে তুলনা করছে, তার লাইক দিয়েছে, তাই এটা কি? এটা সিমিল। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে দুটো লাইন ক্লিয়ার হলো। নেক্সট, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। বলছে আপ টু ইটস ভেরি সামিট। এই সামিট মানে হচ্ছে চূড়া। তোমরা অনেক ছোটবেলায় পড়েছিলে একটা ফিট অন ফিট, পড়েছিলে 5-এ, এডমন্ড হিলারিয়া তেনজিং নরগের। সেখানে কিন্তু এটা ছিল এভারেস্টের যে সামিট কথাটা ছিল চূড়া। ক্লাস 5, অনেক বছর আগের গল্প, কিন্তু পড়েছিলে, মনে করে দেখো, ফিট অন ফিট, তাই না? পায়ে হেঁটে কৃতিত্ব একটা, তো সেই সেখানে দেওয়া ছিল কিন্তু সামিট কথাটা, চূড়া, ঠিক আছে। তো এখানেও বলছে চূড়া বলতে গাছের উপরে যে ডালগুলো সেগুলোকে বলছে এখানে, ঠিক আছে। নাও এটা দিতে হবে, নাহলে শুকিয়ে যাবে। রেখে দিই, এটা কালি শুকিয়ে গিয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। তাহলে বলছে এই গাছের চূড়াটা কোথায় না? নক্ষত্রদের কাছে। কি বলছে দেখো, আপ মানে উপরে, টু ইটস ভেরি সামিট, ঠিক আছে, বড় বড় মানে উঁচু যে চূড়া, সেগুলো কোথায় আছে? নিয়ার দ্য স্টার্স, নক্ষত্রের কাছে। তাহলে গাছটা এত লম্বা, তিনি কি বোঝাতে চাইছেন? যে গাছের যে উচ্চতা সেটা যেন ছুঁয়ে গিয়েছে কোথায়? নক্ষত্রকে। এখানে আরও একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হয় হাইপারবোল। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হাইপারবোল। মানে যখন কোনো কবি কোনো লাইনকে অতিরঞ্জিত করে কিছু বলেন, দেখো এটা বাস্তবের সঙ্গে কিন্তু কোনো মিল নেই,
একটা গাছ কত উঁচু হতে পারে? সে গাছ কি কখনো একটা নক্ষত্রকে ছুঁইতে পারে? কখনো তারার কাছে চলে যেতে পারে? নিশ্চয়ই নয়। সে যতই উঁচু হোক না কেন। তাহলে এটা অনেক বেশি করে বলেছেন তিনি। তখন এটাকে ইংরাজি যে ফিগার অফ স্পিচ ইংলিশে বা লিটারি টার্মস কি পাশে লিখে রাখবে, এটাকে বলা হয় হাইপারবোল। তাহলে এই যে লাইনটা আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, এটা একটা কি ফিগার অফ স্পিচ না হাইপারবোল, যেটা অতিরিক্ত বলা হয়। তাহলে যখনই আমরা কোনো কবিতা পড়বো অতিরিক্ত কিছু হবে, তখন সেই লাইনটাকে আমরা কিভাবে বলবো, কি ফিগার অফ স্পিচ বলবো? হাইপারবোল। এর আগে শিখলে সিমিলি, যে তুলনা করা হবে অ্যাজ বা লাইক দিয়ে, আর এবার শিখছো অতিরঞ্জিত কিছু বললে হাইপারবোল। ক্লিয়ার? নেক্সট, এ ক্রিপার ক্লাইম্বস, এই এতক্ষণ ধরে বলছিলাম যেটা জড়িয়ে ছিল, যেটা অজগর একটা সাপের মতো, মোটা সাপের মতো জড়িয়ে আছে, বড় সাপের মতো। তাহলে কি সেটা? ক্রিপার ক্লাইম্বস মানে একটা লতানো গাছ, ঠিক আছে, লতা পাতা জড়িয়ে উঠেছে। ক্লাইম্ব মানে কি? চড়া তো, ঠিক আছে, চড়ে উঠেছে। ইন হুজ এমব্রাসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। এই এমব্রাসেস মানে হচ্ছে আলিঙ্গন। কি সুন্দর কথা বলছে দেখো। ইন হুজ, যার, এমব্রাসেস মানে যার আলিঙ্গনে, আলিঙ্গনের বন্ধনে, বাউন্ড মানে কি? বাউন্ড, বাইন্ড থেকে বাউন্ড এসছে। তাহলে আলিঙ্গনের বন্ধনে নো ট্রি, নো আদার ট্রি, অন্য কোনো গাছ কুড লিভ, বাঁচতে পারতো না। তাহলে তিনি বলছেন যে যে লতানো গাছগুলো বিরাট একটা অজগর সাপ বা পাইথনের মতো একটা ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড গোল গোল হয়ে জড়িয়ে আছে, একদম উপর পর্যন্ত উঠেছে বড় গাছের, সেই লতানো গাছের আলিঙ্গনের বন্ধনে অন্য কোনো গাছ যদি থাকতো বাঁচতে পারতো না, দম আটকে মারা যেত। এখানে তিনি ইনডাইরেক্টলি এটা বলার চেষ্টা করলেন লেখার মাধ্যমে যে আমার জীবনে, তরুদাস বলছেন, এটা ইনডাইরেক্টভাবে বলছেন যে আমার জীবনেও যা শোক আছে, যা দুঃখ আছে ভাই বোনের জন্য, আমার জায়গায় যদি তুমি থাকতে বা তোমরা থাকতে, তাহলে তোমরাও মারা যেতে, বাঁচতে পারতে না সেই শোকে বা সেই দুঃখে। হয়তো তাই তিনিও বাঁচেননি, তিনিও অল্প বয়সে মারা গিয়েছেন। তারপর দেখো, বাট গ্যালান্টলি, কিন্তু সাহসিকতার সাথে, এই গ্যালান্ট মানে সাহস, গ্যালান্টলি খুব সাহসিকভাবে, দ্য জায়ান্ট ওয়্যার্স দ্য স্কার্ফ। এই দ্য জায়ান্ট, জায়ান্ট মানে দৈত্যটি। এখানে দৈত্যটি মানে কোন দৈত্যের কথা বলতে চেয়েছে বলো? ক্যাজুয়ারিনা ট্রিকে বলতে চেয়েছেন। দৈত্য বলতে বিরাট তো গাছটা, লম্বা চওড়া বড় গাছ, সেই গাছকে আর দৈত্যের সঙ্গে তুলনা করেছেন। বলতে দৈত্যটি ওয়্যার্স দ্য স্কার্ফ, এই লতানো গাছটাকে পড়ে আছে, এই লতানো গাছটাকেই যেন পড়ে আছে স্কার্ফ মতো। অর্ণা পড়ো তো তোমরা, স্কার্ফ নাও না তোমরা অনেকে, ওই স্কার্ফের মতো গায়ে দিয়ে, তার জন্য কিছু হচ্ছে না, অথচ ওর জায়গায় অন্য কোনো উদ্ভিদ থাকলে, অন্য কোনো গাছ থাকলে দম আটকে মারা যেত। আর সেই দৈত্যটা ওই লতানো গাছটাকে নিয়ে রেখেছে স্কার্ফ, বোঝা গেল, একটা অর্ণার মতো। দেখো এখানে বলি, এখানে দৈত্যটা ওয়্যার্স দ্য স্কার্ফ, দেখো এর মধ্যে তুলনা করা হয়েছে, কিন্তু কি তুলনা করা হয়েছে না? বড় ওই ক্যাজুয়ারিনা ট্রিকে জায়ান্টের সাথে তুলনা করা হয়েছে, আর এদিকে লতানো গাছগুলোকে কি করা হয়েছে? স্কার্ফের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু কোনো এর মধ্যে দেখো অ্যাজ নেই আর লাইক নেই। তাই এটাও একটা ফিগার অফ স্পিচ, যখন তুলনা করা হয় অথচ কোন রকমের লাইক বা অ্যাজ থাকে না, সেটাকে বলা হয় মেটাফোর। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মেটাফোর। এই ফিগার অফ স্পিচগুলো শিখে নাও, এগুলো পরীক্ষায় ঘুরিয়ে পড়তে পারে, ঠিক আছে? তাহলে তুলনা করা হয়, তাহলে সিমিলি আর মেটাফোরের মধ্যে পার্থক্য কি? সিমিলি মানে যখন তুলনা করব সেন্টেন্সের মধ্যে অ্যাজ বা লাইক থাকবে, আর মেটাফোর হলো এই যেখানে তুলনা করা হবে কিন্তু কোনো রকমের অ্যাজ বা লাইক ব্যবহার করা হবে না। এখানেও তুলনা করা হলো, দ্য জায়ান্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, দৈত্যটা পড়ে আছে অর্ণার মতো, কিন্তু দেখো কোনো লাইক বা অ্যাজ নেই। দ্যাটস ওয়াই এই লাইনটা কি? এটা মেটাফোর। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, ফুলগুলো ঝুলছে। এই ওই ক্যাজুয়ারিনা ট্রিতে ফুল যেগুলো ছিল সেগুলো ফুলগুলো হাং, আর হাং ইন ক্রিমশন ক্লাস্টার্স, ইন ক্রিমশন ক্লাস্টার্স, এই ক্রিমশন মানে হচ্ছে ডিপ রেড, লাল, রক্তিম, রক্তিম, ওকে, রক্তিম। আর ক্লাস্টার্স মানে হচ্ছে এই গ্রুপ বা গ্যাদার্ড, জড়ো, একত্রিত হয়ে থাকা। অনেকগুলো ফুল যখন লাল একত্রিত হয়ে থাকবে, থোকো থোকো হয়ে থাকবে না সুন্দর, তো এই একত্রিত হওয়াটাকে বলা হয় গ্যাদার বা ক্লাস্টার, এখানে বলছে।
ক্লাস্টার্স অল দ্য বোস অ্যামং, সেই গাছের ডালগুলোতে, সেই যে বড় বিশালাকার যে দৈত্যের মতো যে গাছ, সেই গাছের সমস্ত বোস ডালপালাতে ফুল ঝুলছে লাল লাল থোকো থোকো হয়ে, ফুল ঝুলছে গ্রুপড আকারে বা গ্যাদার জড়ো হয়ে, সমস্ত ডালপালাতে লাল লাল থোকো থোকো আমরা ফুল দেখতে পাচ্ছি সেখানে সেই গাছে। ঠিক আছে, কি না আমাদের তরুদাত বর্ণনা করছেন সেই তার বাড়িতে থাকা ক্যাজুয়ারিনা ট্রিটাকে। দেখো, হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেখানে সারাদিন ধরে জড়ো হয় কত পাখি এবং কত মৌমাছি। তাহলে সেই গাছে সারাদিন ধরে কি হয় না পাখিরা আসে এবং মৌমাছিরা আসে। অ্যান্ড অপ্ট, এই অপ্ট একটা ল্যাটিন শব্দ, এই যে অপ্ট OFT, OFT যেটা আমরা এখন ব্যবহার করি অফেন, OFTEN অফেন, প্রায়, প্রায়শই, প্রায়। এই OFT অপ্ট হচ্ছে একটা আর্কিক ওয়ার্ড, ল্যাটিন শব্দ, ওকে, যেটা আমরা এখন ব্যবহার করি প্রায়, অফেন, OFTEN। অ্যান্ড অপ্ট এবং প্রায়, অ্যাট নাইটস রাত্রিতে, দ্য গার্ডেন ওভারফ্লোজ, এই ওভারফ্লোজ মানে প্লাবিত হওয়া, ভেসে যাওয়া যেটাকে বলা হয়, জল দিয়ে, জল যখন জলোচ্ছ্বাস হয় যেটাকে বলে ওভারফ্লোজ বলি আমরা, এখানে মুখরিত বলতে পারো। যে অ্যান্ড অফ এবং প্রায়, অ্যাট নাইটস রাত্রিতে, দ্য গার্ডেন ওভারফ্লোজ বাগান মুখরিত হয়, কি দ্বারা বাগান মুখরিত হয়? উইথ ওয়ান সুইট সং, একটি মিষ্টি গানের দ্বারা, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যার কোনো শেষ নেই, যে গানের কোনো শেষ নেই, রাত্রি ভোর গান হয় এবং বাগানকে ভাসিয়ে দেয়, বাগানকে মুখরিত করে একটা মিষ্টি সুন্দর সঙ্গীত, একটি মিষ্টি সুন্দর গান। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আমাদের গাছের অন্ধকার থেকে, ডার্কলিং, ডার্কলিং মানে কি অন্ধকার, একটা সুর আসে, গান আসে, হয়তো পোকারা গান করছে, ঠিক আছে, পাখি তো গান করেই, পোকাও আছে সেখানে, গাছে গায়ে পোকাটা থাকে নিশ্চয়ই, রাতে জানো পোকারা ডাকে। বলছে সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আওয়ার ট্রি মানে কোন গাছ? ক্যাজুয়ারিনা ট্রি। উনি যেগুলো উপলব্ধি করেছিলেন সেগুলোই বলছেন যে আমাদের গাছের সেই অন্ধকার থেকে একটা আওয়াজ আসে, গান আসে, সাং সঙ্গীত, কেউ গায়, সে পোকা হতে পারে, পাখি হতে পারে, গান হয়। ওয়াইল মেন রিপোজ, যখন পুরুষেরা ঘুমায়, রিপোজ মানে স্লিপ বা বিশ্রাম, রেস্ট, রেস্ট অর স্লিপ। রিপোজ মানে কি? রিপোজ মানে হলো রেস্ট, রেস্ট অথবা স্লিপ, ঘুম, রিপোজ, যখন পুরুষেরা বিশ্রাম নেয় বা ঘুমায়। দেখো একটা ক্যান্টো 11 লাইন হয়ে গেল, দেখে নাও কোনো প্রবলেম আছে কিনা, আমার মনে হয় না কোনো প্রবলেম থাকবে। একটু ভালো করে, আমি তোমাদের বাংলাটাও প্রোভাইড করে দেবো, অসুবিধা কিছু নেই, এর বাংলা পরিষ্কারভাবে দিয়ে দেবো একদম, আশা করি কোনো সমস্যা হবে না। বলো কারো কোনো সমস্যা আছে আর নেই তো? পরের ক্যান্টো শুরু করছি, ক্যান্টো নম্বর 2। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, বলতো যখন, হোয়েন যখন, ফার্স্ট প্রথম, কেসমেন্ট, মাই কেসমেন্ট মানে আমার জানালা, জানালাটা ইজ ওয়াইড ওপেন বৃহৎভাবে থ্রোন খোলা হয়, বড় সকালবেলা, একদম সকালে যখন ঘুমতে ওঠেন, উঠে যখন উনি ওনার রুম থেকে জানালাটা বড় খুলে দেয়, পুরোটা খুলে দেয় একদম। এই জন্য বলছে দেখো, হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, যখন আমার জানালাটা, তাহলে কেসমেন্ট মানে কি? উইন্ডো, জানালা, বুঝতে পারছো, বৃহৎভাবে খোলা হয়। অ্যাট ডন, কখন তিনি খোলেন? ডন মানে উষাকাল, উষাতে। মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, বলছে ডিলাইটেড মানে কি? আনন্দিত হওয়া, আমার চোখ খুব আনন্দিত হয় এটার উপরে পড়ে, এটার উপরে পড়ে মানে কার উপর পড়ে? ক্যাজুয়ারিনা ট্রি, অর্থাৎ রুমের সামনেই একদম, যদি জানালাটা বড় করে খোলা যায় তাহলে সামনেই একদম আছে ক্যাজুয়ারিনা গাছটা। তাই আমাদের তরুদাত বলছেন যে হোয়েন যখন, ফার্স্ট একদম প্রথমে, মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন বৃহৎভাবে খোলা হয়, অ্যাট ডন উষাকালে, আর মাই আইজ আমার চোখ, রেস্টেড মানে ডিলাইটেড অন দ্য রেস্ট, কি না অন ইট রেস্ট, এর উপরে পড়ে আমার চোখটা খুব আনন্দিত হয়, খুব মধুর লাগে দেখতে। কি দেখেন তিনি? বলছেন দেখো, সামটাইমস কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, এবং বিশেষ করে কখন? শীতকালে। বলছেন কখনো কখনো বিশেষ করে শীতকালে, অন ইটস ক্রেস্ট, এই ক্রেস্ট মানে কি? ক্রেস্ট মানে হলো টপ, TOP টপ, চূড়া, মানে এখানেও সামিট মানে উঁচু, উঁচুতে একদম উঁচু, সর্বোচ্চ, ওকে। বলছে
অন ইটস ক্রেস্ট, আমার দিকে দেখাও সবাই, ওই ক্রেস্টে অর্থাৎ গাছের একদম উঁচু ডালে, মগ ডাল, এক কথায় মগ ডাল বলতে পারো, এর ক্রেস্ট মগ ডালে একদম কি, আর গ্রে ব্যাবন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। আর গ্রে ব্যাবন মানে ধূসর কালারের একটা, ধূসর রঙের একটা বানর, ঠিক আছে, সে বসে থাকে, সিটস স্ট্যাচু মানে কি মূর্তির মতো, একদম মগ ডালে সর্বোচ্চ ডাল, অন ইটস ক্রেস্ট, একটা ধূসর কালারের বড় বানর ব্যাবন, সে বসে থাকে মূর্তির মতো, স্ট্যাচুর মতো বসে থাকে, লাইক অ্যালোন, একা, আর কেউ নেই। ওয়াচিং দ্য সানরাইজ, সূর্যোদয় দেখে ওখান থেকে বসে বসে, সে ওই ক্যাজুয়ারিনা গাছের একদম মগ ডালে একটা বানর, সকালবেলায় উনি দেখতে পান যে জানলা খুলে, যে কিনা বসে বসে কি দেখে, বসে বসে সূর্যোদয় দেখে, সূর্য উঠছে সেটা দেখে। ওয়াইল অন লোয়ার বস, যখন নিচের ডালগুলোতে, বো মানে কি ব্রাঞ্চেস ডালপালা, যখন নিচের ডালপালাতে হিজ পিউনি অফস্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, এই পিউনি মানে ক্ষুদ্র, ছোট, তার ছোট ছানাপোনারা, মানে এক কথায় ছোট বানরগুলো, তাই না, ছোট বানরগুলো, তার বাচ্চারা লিভ অ্যাবাউট, লাফালাফি করে, অ্যান্ড প্লে এবং খেলা করে। কি সুন্দর দৃশ্য দেখো, যে যখন আমাদের তরুদাত কবি জানলা খুলছেন বৃহৎভাবে, তিনি দেখছেন সেই ক্যাজুয়ারিনাটির মগ ডালে একটা বানর চুপচাপ বসে আছে, স্ট্যাচুর মতো, মূর্তির মতো, এবং দেখছে সূর্যোদয়, আর তার বাচ্চাগুলো নিচের ডালগুলোতে, সেই গাছের অর্থাৎ ক্যাজুয়ারিনাটির নিচের ডালগুলোতে কি করছে, লাফালাফি করছে বা খেলা করছে। কি সুন্দর দৃশ্য একটা। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, এবং এই দূর এবং কাছে, দেখো এখানেও একটা লিটারারি টার্ম ব্যবহার করেছেন উনি তরুদাত, অর্থাৎ এখানে কি ফিগার অফ স্পিচ আছে দেখো, এটাকে বলা হয় অক্সিমোরন, কি, যখন দুটো বিপরীত শব্দ পরপর ব্যবহার করা হয়। এই আমাদের দেখো কি হচ্ছে, ফার অ্যান্ড নিয়ার, ফার মানে কি দূরে, আর নিয়ার মানে কি কাছাকাছি, তাহলে দূর আর কাছাকাছি একই না বিপরীত? নিশ্চয়। দুষ্টু মিষ্টি, অনেক সময় আমরা কথা বলতে গিয়ে বলি দুষ্টু মিষ্টি গল্প, দুষ্টু আর মিষ্টি। আবার অনেক সময় বলি ভয়ঙ্কর সুন্দর, সুন্দরটাকে এমনভাবে ব্যবহার করছি ভয়ানক সুন্দর, তা ভয়ঙ্কর আবার সুন্দর কি করে হচ্ছে? যদি এরকমভাবে কোনো কবি ব্যবহার করেন দুটো বিপরীত শব্দকে পাশাপাশি, তাহলে মাথায় রাখবে সেটাকে বলা হয় কি, কি ফিগার অফ স্পিচ, লিটারারি টার্ম অক্সিমোরন। ওকে, অক্সিমোরন এখানে ব্যবহার করে, লিখে নাও অক্সিমোরন। তাহলে বলছে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল, এই হেল মানে কি, একটা যেন হেল, এটা হেল, একটা হেল মানে নরক, এটা হেল মানে কিন্তু নরক নয়, ওটা হেল বলে, আর এটা হেল, HIL, হেল মানে হচ্ছে ওয়েলকাম। হেল মানে কি, হেল মানে হচ্ছে ওয়েলকাম, হেল মানে হচ্ছে ওয়েলকাম, অর্থাৎ এই দূরে এবং কাছে, দূর থেকে এবং কাছ থেকে, যেখান থেকেই বলো না কেন, কোকিলগুলো কি করে, স্বাগত জানায়। হেল মানে কি ওয়েলকাম, মানে স্বাগত জানায় কি, দ্য ডে, দিনটাকে, মানে যে দিন হয়েছে সবাইকে স্বাগত, কোকিল সুরে, কোকিল যে ডাকে তার মাধ্যমে দিনকে স্বাগত জানায়। ওকে, ক্লিয়ার লাইনটা? অ্যান্ড টু দেয়ার পাস্টার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, এবং আমরা জানি পাখি ডাকলেই ভোর হচ্ছে, সবাই সবার কাজকর্ম শুরু করে, ঠিক তেমনই স্লিপি কাউস, যারা ঘুমন্ত গরু হয়, মানে গরুগুলো যারা ঘুমাচ্ছিল, রাতভর ঘুমাচ্ছে, হঠাৎ করে তারা ওই যখন কোকিল ডাকে তখন কোকিলের সুরে জেগে ওঠে, আর জেগে উঠলেও ঘুম ঘোর হয়তো যায় না, তাই স্লিপি বলেছে। আমরা ওরকম দুম করে যদি ঘুম থেকে উঠে যাই, তা আমরা কি সঙ্গে সঙ্গে জেগে যাই? আমাদের একটু ঘুমে ড্রাউসিনেস আমাদের মধ্যে কাজ করে, একটু ঝিমানো ব্যাপার, ঘুম ব্যাপার কাজ করে। তো এখানে বলছে ওই ঘুমন্ত গরুগুলো চলে যায়, ওয়েন্ড মানে যাওয়া, WEND, ঠিক আছে, তা তারা চলে যায় কোথায় না, টু দেয়ার পাস্টার্স, এই পাস্টার্স মানে হচ্ছে তৃণভূমি বা চারণ ক্ষেত্র, তৃণভূমি মিডিওস, ঠিক আছে, পাস্টার্স মানে মিডিওস, তৃণভূমি বা চারণ ক্ষেত্রে তারা চলে যায়। তাহলে ঘুমন্ত গরুগুলো যেই না কোকিল ডাকে দিনকে স্বাগত জানায়, তখন তারা উঠে কোথায় যায়, তখন তারা চারণ ক্ষেত্রের দিকে চলতে শুরু করে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং ছায়াতে, অন দ্য ব্রড ট্রাঙ্ক কাস্ট বাই দ্যাট হাওয়ার ট্রি, বলছে কি না ওই ছায়াতে বলতে দেখো একটা বলি আমি এখানে, ঠিক আছে, ধরো এই গাছটা রয়েছে, জাস্ট একটা আমি আঁকছি, এই ক্যাজুয়ারিনা গাছটা আছে, এর কাছাকাছি একটা দিঘি আছে বিরাট বড়, ঠিক আছে,
সেই গাছের যে ছায়াটা সেটা কোথায় পড়েছে, সেটা ওই দিঘিতে পড়েছে। ট্রাঙ্ক মানে কি, ট্রাঙ্ক মানে জলাশয়, বড় জলাশয় বা পুকুর। এই বলতে দেখো কি, অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং ছায়াতে, অন দ্য ব্রড ট্রাঙ্ক কাস্ট, ঠিক আছে, এই বড় যে দিঘি আছে এখানে প্রতিফলিত হয়, কি প্রতিফলিত হয়, ওই গাছটার নিশ্চয়ই ছবি, বাই দ্যাট হাওয়ার ট্রি, ওল্ড, হাওয়ার মানে কি, HOAR, ওল্ড, ওই পুরানো, বৃহৎ, প্রাচীন, ধূসর, যাই বলো, ওই গাছের যে প্রাচীন কথাও বলতে পারো এখানে। ওল্ড মানে কি, আমি এখানে প্রাচীন কথা বললাম, ঠিক আছে, HOAR, ঠিক আছে। ওয়ার মানে কি, ওয়ার মানে ওল্ড বা অ্যানসিয়েন্ট, প্রাচীন, প্রাচীন গাছটা। তাহলে একটা গাছ নিশ্চয়ই ক্যাজুয়াল ট্রি অল্প দিনের গাছ নয়, অনেক অনেক বট গাছ আছে দেখবে দীর্ঘদিন ধরে, তোমার বাচ্চা থেকে এখন পর্যন্ত গাছ দেখে আসছো, এমন বট গাছ অনেক আছে। তার দীর্ঘদিনের গাছ, ওই পুরানো বড় বৃহৎ প্রাচীন গাছটার ছায়া কাস্ট হয়, প্রতিফলিত হয় কোথায়, ওই বড় দিঘিতে, ট্রাঙ্কে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, খুব সুন্দর, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এবং বৃহৎ। তা বড় গাছের ছায়া যদি জলে পড়ে তাহলে বড়ই হবে, বিরাট বড়, বৃহৎ ভাবে, এবং সো বিউটিফুল, খুব সুন্দর। দ্য ওয়াটার লিলি স্প্রিং, এই ওয়াটার লিলিস মানে জলে যে লিলি ফুলগুলো ফোটে, ছোট ছোট ফুল, লিলি ফুল দেখেছো নিশ্চয়ই, জলের যে লিলি, সেই লিলিগুলো স্প্রিং ফোটে, লাইক স্নো ইন মাস্ট, এই সেই ফুলগুলো না সাদা কালারের, জলে যে ফোটে, ওই যে বড় দিঘিটা আছে না, পুরো দিঘিটা ভর্তি হয়ে আছে ছোট ছোট জলের লিলি ফুল, চারিদিকে ভরে আছে। সেগুলো কিরম দেখাচ্ছে দেখো, অনেকগুলো বরফকে তুমি যখন হাতে নেবে, যারা বেড়াতে গিয়েছো, ঠিক আছে, বরফের দেশে জায়গায়, সেখানে গিয়ে নিশ্চয়ই বরফকে হাতে তুলে দেখবে কি সুন্দর দেখতে লাগে। বলছে লিলি ফুলগুলো সাদা হয়ে এমনভাবে ফুটে আছে, সেই ফুলগুলোকে হাতে তুললে যেন মনে হবে বরফকে একত্রিত করেছি। স্নো এনমাস্ট, এনমাস্ট মানে একত্রিত করা, এখানেও গ্যাদার, জড়ো করা। তাহলে বরফ জড়ো করলে এনমাস্ট, এনমাস্ট মানে কি, গ্যাদার, ওকে, জড়ো করা। তাহলে বরফ জড়ো করলে যেমন শুভ্র সুন্দর সাদা লাগে না, সেই রকম ফুলগুলো জলে ফুটে আছে, ওয়াটার লিলিজ, সেগুলোকেও শুভ্র সুন্দর সাদা লাগছে, যেন বরফ একত্রিত করে রাখা আছে। জলে তো নিশ্চয়ই বরফ থাকবে না, ঠিক আছে, তাই বলছে, কিন্তু লাগছে কেমন, যেন বরফকে একত্রিত করলে যেমন সুন্দর দেখতে লাগে ঠিক তেমন সুন্দর, যেন বরফকে একত্রিত করা হয়েছে। ওয়াটার লিলিজগুলো এত সুন্দরভাবে ফুটে আছে। এখানেও দেখো, এই এখানেও দেখো একটা তুলনা করেছি, ভালো দেখো, রাইট, ভেরি গুড। কি তাহলে এটা বলো, সিমিলি। ওয়াটার লিলিজকে কার সাথে তুলনা করেছে, স্নো এনমাস্টের সাথে তুলনা করেছে, যেন বরফ একত্রিত করলে যেমন লাগে। তাহলে এখানেও কিন্তু ব্যবহার করা হয়েছে কি, কোন ফিগার অফ স্পিচ, সিমিলি, SIMILE। তাহলে এই হলো তোমাদের দুটো ক্যান্টো শেষ, পুরো পরিষ্কার বোঝা গিয়েছে, কারো কোনো অসুবিধা আছে, ব্যাস। তাহলে এরপরে আমরা আর 3টে ক্যান্টো একদিনে শেষ করে দেব, ঠিক আছে।